ওকে, ওয়েলকাম সবাইকে, স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস। আসলে আন্ডারগ্রেড স্টুডেন্টদের জন্য এই টপিকগুলো নিয়ে কথা সাধারণত খুব কম বলা হয় বা আমরা এতটা বলি না, অথবা পরীক্ষায়ও যে তোমাদের এই টপিক থেকে খুব বেশি কোশ্চেন আসবে ব্যাপারটা এরকম হয়তো বা নাও হতে পারে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে ডাক্তার হবার পরেই, এমবিবিএস পাশ করার পরেই তুমি যখনই সমাজে মিশতে যাবে বা যখনই তুমি তোমার প্রফেশনাল লাইফে যাবে, এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের প্রচুর পেশেন্ট, প্রচুর বাচ্চা তুমি দেখতে পারবে। তো এজন্য আসলে কিছু ধারণা এই সম্পর্কে থাকা উচিত এবং এই জন্যই আমাদের এই টপিক সিলেক্ট করা। তো আসলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কি, এটা যদি আমরা জানতে চাই, হোয়াট আর দ্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, তাহলে প্রথমে বলতে হয় দ্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স আর এ গ্রুপ অফ কন্ডিশনস উইথ দ্য অনসেট ইন দ্য ডেভেলপমেন্টাল পিরিয়ড। অর্থাৎ কোনো একটা ডিসঅর্ডার কিন্তু না, এটা হচ্ছে একটা গ্রুপ অফ কন্ডিশনস যেগুলোকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসা হয়েছে। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলে একটা ছাতা বা একটা আমব্রেলার নিচে এই সবগুলো ডিসঅর্ডারকে নিয়ে আসা হয়েছে, কারণ এদের অনেকগুলো সিমটম সাধারণত একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে, বা অনেকগুলো কজ বা এটিওলজি হয়তো বা একরকম হতে পারে। এজন্য এগুলোকে সবগুলোকে একটা ছাতার নিচে, একটা আমব্রেলার নিচে আনা হয়েছে। সেই আমব্রেলাটার নাম দেওয়া হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেখানে এই গ্রুপ অফ কন্ডিশনস আর দেয়ার, অনেকগুলো কন্ডিশন রয়েছে। এবং অবশ্যই এই যে কন্ডিশনগুলো, এই যে ক্লিনিক্যাল কন্ডিশনগুলো, এগুলো কিন্তু শুরু হবে পেশেন্টের ডেভেলপমেন্টাল পিরিয়ডে। অর্থাৎ একটা বাচ্চা যখন বড় হতে শুরু করবে, তার জন্মের পর থেকে যখন তার ডেভেলপমেন্টাল যে সময়টা, সেই সময়ে তো কিন্তু এই সমস্যাগুলো শুরু হবে। এবং লাইক দ্য আদার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স, দেয়ার উইল বি ইম্পেয়ারমেন্টস অফ পার্সোনাল, সোশ্যাল, একাডেমিক অ্যান্ড অকুপেশনাল ফাংশনিং। ডিসঅর্ডার শুধু হলেই হবে না, ডিসঅর্ডার গুলোর কারণে তার এই যে বিভিন্ন ডোমেইন অফ লাইফ আমরা যেটাকে বলি, এই বিভিন্ন ডোমেইনে তার ফাংশনাল এবং অকুপেশনাল ইম্পেয়ারমেন্ট থাকবে। এখন সাম নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, কিছু গুরুত্বপূর্ণ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের নাম আমরা শুধু আগে জানবো। হ্যাঁ, আমরা সবগুলো নিয়ে আমাদের লেকচারে আলোচনা করব না, যেহেতু সবগুলো আমাদের জন্য আসলে পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট না, বা তোমাদের লেভেলে সবগুলো খুব বেশি জানতে হবে এরকমও না। আমরা আগে কিছু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কি কি আছে গুরুত্বপূর্ণ, সেগুলো আগে জানি। প্রথমেই যে জিনিসটা আছে সেটি হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। এটাকে আইসিডিতে বলা হয় আবার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটার আরেকটা নাম আগে বলা হতো মেন্টাল রিটার্ডেশন। তো এখন আর মেন্টাল রিটার্ডেশন কথাটা বলা হয় না, এখন বলা হয় ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি অথবা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটা আবার বিভিন্ন রকমের হতে পারে, মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে, প্রোফাউন্ড হতে পারে। আমরা আসবো এই বিষয়গুলো নিয়ে। আরেকটা যেটা আছে সেটা হতে পারে এই ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির ভিতরে, এটাকেও বলা যায়, সেটা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে। এটিও আরেকটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এরপরে কিছু আছে কমিউনিকেশন ডিসঅর্ডার। হ্যাঁ, আমরা যে কমিউনিকেট করি, যে মানুষের সাথে যে বিভিন্ন ভাবের আদান প্রদান হয়, এইসব ক্ষেত্রেও আমাদের কিছু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার তৈরি হতে পারে। তার মধ্যে যেমন কিছু থাকে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, হ্যাঁ, কিছু থাকে স্পিচ সাউন্ড ডিসঅর্ডার, চাইল্ডহুড অনসেট ফ্লুয়েন্সি ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি স্টাটারিং, তোতলামি করে, হ্যাঁ, এটিও হতে পারে। অথবা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার, এটিও আরেকটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এরপরে যে জিনিসটি আসে, এটি তোমরা অনেকেই জানো, সেটি হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আগে বলা হতো অটিজম। এই অটিজমের আবার বিভিন্ন টাইপ ছিল, এখন সবগুলোকে মিলে বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, একটা ব্রড টার্মে এটিকে বলা হয়। আমরা যখন অটিজম নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টি কথা বলবো। এরপরে যে জিনিসটি খুব কমনলি আমরা পাই সেটি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটিও আরেকটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটা নিয়েও আমরা কথা বলবো। আর কিছু থাকে স্পেসিফিক লার্নিং কিছু ডিসঅর্ডার থাকে, যে কোনো বিষয় নিয়ে শিখতে গেলে, যেমন অনেকে ম্যাথমেটিক্স বোঝে না, অনেকে সায়েন্স বোঝে না, হ্যাঁ, অনেকে হয়তো বা লিটারেচার বোঝে না। তো এই যে না বোঝাটা, এই না বোঝার কারণে দেখা গেল সে এত বেশি মাত্রায় এই জিনিসটা নিয়ে দুর্বল, বা এত বেশি মাত্রায় বোঝে না যে তার নর্মাল একাডেমিক ফাংশন নষ্ট হয়ে যাচ্ছে।
তখন কিন্তু আমরা এইটিকে আরেকটা গ্রুপের ভিতরে ফেলি, সেটি হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার। এছাড়া নিউরো ডেভেলপমেন্টাল পিরিয়ডে আরো কিছু ডিসঅর্ডার হয়, এর ভিতরে যেমন কিছু মোটর ডিসঅর্ডার হতে পারে। মোটর ডিসঅর্ডারের ভিতরে যেমন খুবই গুরুত্বপূর্ণ দুটি, সেটি হচ্ছে একটা হলো ডেভেলপমেন্টাল কোঅর্ডিনেশন ডিসঅর্ডার, আর একটা হচ্ছে স্টেরিওটাইপিক মুভমেন্ট ডিসঅর্ডার। হ্যাঁ, স্টেরিওটাইপিক মুভমেন্ট আমরা পড়িয়েছিলাম, তোমরা হয়তো বা খেয়াল করতে পারবে যে রিপিটেডলি পারপাসিভ মুভমেন্ট, পারপাসলেস মুভমেন্ট রিপিটেড। তো এটিও এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সেটা হচ্ছে টিক ডিসঅর্ডার। এই টিক ডিসঅর্ডারের ভিতরে দুটো খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টোরেটস ডিসঅর্ডার আর একটা হচ্ছে পারসিস্টেন্ট মোটর অর ভোকাল টিক ডিসঅর্ডার। তো এই যে ডিসঅর্ডার গুলো, এটিকে আমরা বললাম যে বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। আরো অনেক নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, সেগুলো আমি এখানে আনি নাই। যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, আমরা একটু কমনলি পাই, সেগুলোর নামই আমরা এখানে উল্লেখ করলাম। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা আসলে চারটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। একটি হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, আর এরপরে আমি পরের ক্লাসে কথা বলার চেষ্টা করব অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আর এরপরে যদি সময় থাকে আমরা টিক ডিসঅর্ডার গুলো নিয়েও হয়তো বা একটু কথা বলবো। তো আজকে খুব শর্টে আমি আজকে একটু অল্প কথাই শেষ করব, সেটি হচ্ছে যেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি নিয়ে। তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি? ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আমি কখন বলবো একটা পেশেন্টে? তো এখানে তিনটা ক্রাইটেরিয়া এ বি সি দেখো। তো তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে যে ডেফিসিটস ইন ইন্টেলেকচুয়াল ফাংশনস such as reasoning, problem solving, planning, abstract thinking, judgment and academic learning। আর একটা হলো লার্নিং ফ্রম এক্সপেরিয়েন্স। এগুলো থাকবে না। জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো যে রিজনিং, কোনো জিনিস কেন হয়, কিভাবে হয়। এই যে একটা সাধারণ একটা ছোট বাচ্চা জন্মের পর থেকে সে এটা দেখে দেখে বড় হয় যে সুইচ টিপলে লাইট জ্বলে, লাইট জ্বলালে লাইট জ্বালালে পরে ঘরে আলো হয়, আলো হলে আমরা দেখতে পারি। এই যে রিজনিং গুলো, হ্যাঁ? বা আম এটি করলে আমি যদি এখন একটা ভালো কাজ করি তাহলে মা আমাকে খুব প্রশংসা করবে। আমি যদি খারাপ কাজ করি তাহলে মা আমাকে বকা দিবে। এই যে রিজনিং গুলো, এই রিজনিং গুলো করতে পারবে না ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হলে। আর কি থাকে? প্রবলেম সলভিং। যেমন অনেক ছোট বাচ্চাদেরকে আমরা দেখো যে পাজল খেলতে দিই, পাজল গেম দেয়া হয়, তারপরে ব্লক দেয়া হয়, তারপরে বিভিন্ন রকমের এই যে লেগো সেট এগুলো দেয়া হয় তাদের বয়স অনুযায়ী। বিভিন্ন লেগো সেট বা এই যে পাজল গেমগুলোর উপরে দেখো তুমি বয়স লেখা থাকবে যে কত এজের জন্য এটি অ্যাপ্রোপ্রিয়েট। তো এই এজ অ্যাপ্রোপ্রিয়েট যে প্রবলেম সলভিং গেমগুলো বা প্রবলেম সলভিং যে কাজগুলো, এই কাজগুলো তারা আসলে করতে পারে না। তারা প্ল্যানিং করতে পারে না। প্ল্যানিং এ তাদের ডেফিসিট থাকে। কি করবে? তারা কখন খেলবে, কখন স্কুলে যাবে বা কখন মার সাথে সময় কাটাবে, কখন টিভি দেখবে। মানে এ ধরনের কোনো গোছানো কোনো প্ল্যানিং তারা করতে পারে না। এবং অ্যাবস্ট্রাক্ট থিংকিং, যে অ্যাবস্ট্রাক্ট থিংকিং বলতে যে দেখো ছোট বাচ্চারা অনেক সময় অনেক কিছু কল্পনা করে, হ্যাঁ? যে আমি বড় হয়ে পাইলট হব, আমি বড় হয়ে অনেকে বলে আমি বাসের কন্ডাক্টর হব বা আমি বাসের ড্রাইভার হব। সে হয়তো কাউকে বাস চালাতে দেখেছে, তার অনেক ভালো লেগেছে। এই যে বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট থিংকিং, যে আমি বড় হলে অনেক সময় অনেকে নিজেকে মনে করে যে আমি বড় হয়ে রাজকুমার হব, হ্যাঁ, আমি পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে যাব। এই ধরনের অ্যাবস্ট্রাক্ট থিংকিং কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিতে এরা করতে পারবে না। এবং জাজমেন্ট, এজ অ্যাপ্রোপ্রিয়েট যে জাজমেন্ট গুলো, আমরা সোশ্যাল জাজমেন্ট যখন মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করিয়েছিলাম তখন আমরা বলেছি যে সোশ্যাল জাজমেন্ট করার যে ক্যাপাবিলিটি তাদের এটা থাকে না, এবং একাডেমিক দিক থেকে তারা কিন্তু পিছিয়ে পড়ে। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং এর সমস্যা, প্ল্যানিং এর সমস্যা, তাদের এই যে রিজনিং এর প্রবলেম, যে কারণে দেখা যায় যে সাধারণত তারা পড়ালেখায় খুব বেশি ভালো হয় না, তাদের একাডেমিক পারফরমেন্স খুব খারাপ হয়। আরেকটা হলো লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স, যে দেখে শেখা বা ঠেকে শেখা যে জিনিসটি। হ্যাঁ, যে একটা বলকে লাথি মারতে গিয়ে আমি গতবার পড়ে গিয়েছিলাম কারণ জায়গাটা একটু পিছলা ছিল বা জায়গাতে একটু পানি ছিল, এবং এর পরের বার আমি বলে লাথি মারতে গেলে আমাকে একটু সাবধান থাকতে হবে যেন ওইখানে কোনো কাদা না থাকে বা পিছলা না থাকে। তো এই যে থেকে শেখা, একটা লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স, এই জিনিসটা যাদের ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকে তারা এটি করতে পারে না। এবং কনফার্মড বাই বোথ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজড স্ট্যান্ডার্ডাইজড ইন্টেলিজেন্স টেস্টিং। এবং
এই যে আমি কখন একটা মানুষকে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলবো, যখন আমি ডায়াগনোসিস করতে যাব তখন কিন্তু আমাকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং যে স্ট্যান্ডার্ড আমাদের আইকিউ টেস্টিং আছে সেগুলো দিয়ে করে তারপরে কিন্তু আমাকে বলতে হবে যে তার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে। আর কি থাকতে পারে? এটি গেল হলো পার্সোনাল বিষয়গুলো নিয়ে, হ্যাঁ, যে এই যে কথাগুলো আমি বললাম যে রিজনিং এবং প্রবলেম সলভিং। আর ডেফিসিট ইন অ্যাডাপটিভ ফাংশনিং দ্যাট রেজাল্ট ইন ফেলিওর টু মিট দ্য ডেভেলপমেন্টাল অ্যান্ড সোশিও কালচারাল স্ট্যান্ডার্ডস ফর দ্য পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স। কথাটা একটু বোঝার চেষ্টা করো যে ডেফিসিট ইন অ্যাডাপটিভ ফাংশনিং সমাজের সাথে বা সোসাইটির সাথে বা পৃথিবীর সাথে বা চারপাশের পরিবেশের সাথে নিজেকে যে খাপ খাওয়ানোর ক্ষমতা, নিজেকে অ্যাডাপ্ট করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা তাদের একটু কম থাকে। যে কারণে কি হয়, দ্যাট রেজাল্ট ইন ফেলিওর টু মিট দ্য ডেভেলপমেন্টাল অ্যান্ড সোশিও কালচারাল স্ট্যান্ডার্ডস ফর দ্য পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স। একটা 5 বছরের বাচ্চার কাছ থেকে এই সোসাইটি কি আশা করে, কি এক্সপেক্ট করে, একটা 10 বছরের বাচ্চার কাছ থেকে সোসাইটি কি এক্সপেক্ট করে, বা একটা 12 বছরের বাচ্চার কাছ থেকে একটা সোসাইটি কি এক্সপেক্ট করে, সেই এক্সপেকটেশনটা এরা এই সাধারণত মিট আপ করতে পারে না, কারণ তারা সোসাইটির সাথে, সমাজের সাথে, চারপাশের পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াইতে পারে না। এবং যে কারণে কি হয়, যে তারা যে এই সোশ্যাল রেসপন্সিবিলিটি তাদের থাকে, এই সোশ্যাল রেসপন্সিবিলিটিটা তারা মিট আপ করতে পারে না। যেমন ধরো একটা 5 বছরের বাচ্চা, সে কি, তার কাছ থেকে আমরা সোশ্যাল কি রেসপন্সিবিলিটি আশা করতে পারি, যে তার বাসায় একজন মানুষ গেলে বা গেস্ট গেলে সে আসবে, এসে সুন্দর করে একটা হাসি দেবে, হয়তো একটা সালাম দেবে, দিয়ে তারপর আবার সে খেলতে চলে যাবে, এটি তাদের কাছে আমার এক্সপেকটেশন। কিন্তু দেখা যাবে যে সেই বাচ্চার যদি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকে তাহলে এতটুকু সে করতে পারবে না। একটা 10 বছরের বাচ্চা বা 12 বছরের বাচ্চা, তার কাছ থেকে আমার কি সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা আশা করি, যে তার বাসায় কোনো একটা গেস্ট গেলে সে আসবে, সালাম দিবে, জিজ্ঞাসা করবে যে আপনি কেমন আছেন, বসুন, মা আসছে, এই ধরনের কথাবার্তা বলবে। কিন্তু যার এই ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে, সে এই রেসপন্সিবিলিটিটুকু বা এই সোশ্যাল স্ট্যান্ডার্ডটুকু সে মেনটেন করতে পারবে না। And without going support, the adaptive deficits limit the functioning in one or more activities of daily life. এই যে কথাটি বললাম, যে সে যেহেতু মিট আপ করতে পারবে না, সুতরাং সব সময় তাকে একটা সাপোর্টের মধ্যে রাখতে হবে। এই সাপোর্ট ছাড়া সে তার লাইফের নর্মাল ফাংশনিং গুলো করতে পারবে না, সাচ এস কমিউনিকেশন, সোশ্যাল পার্টিসিপেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লিভিং অ্যাক্রস মাল্টিপল এনভায়রনমেন্ট সাচ এস হোম, স্কুল, ওয়ার্ক অ্যান্ড কমিউনিটি। এই কথাটি কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে ডিসএবিলিটি, এই ডিসএবিলিটি গুলো মাল্টিপল এনভায়রনমেন্টে থাকতে হবে। এখন কেউ বাসায় খুব ভালো, কাজে খুব ভালো, সোসাইটিতে খুব ভালো, কিন্তু সে স্কুলে যায় না, স্কুলে গেলে কারোর সাথে কথা বলে না, তাকে কিন্তু আসলে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলা যাবে না। অথবা কোনো বাচ্চা বাসায় খুব ভালো, স্কুলে খুব ভালো, সে তাকে যে কোনো কাজকর্ম দিলে সেটিও সে খুব ভালো করে, পড়ালেখা খুব ভালো করে, কিন্তু সোসাইটিতে কোনো একটা সোশ্যাল গ্যাদারিং এ গেলে দেখা যায় যে সে খুব জড়সড় হয়ে বসে থাকে, কারোর সাথে মেশে না, কারোর সাথে কথা বলে না, তখন কিন্তু তাকে আসলে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলা যাবে না, সেটা অন্য কোনো সমস্যা হতে পারে। তো যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাক্রস দ্য মাল্টিপল এনভায়রনমেন্টস, হ্যাঁ, এটা হইতে হবে। And number C, of course, the onset of the intellectual and adaptive deficit during the developmental period. এই যে সমস্যাটা, এটা তার ডেভেলপমেন্টাল পিরিয়ডে শুরু হইতে হবে। এখন একটা মানুষ জন্মের পর থেকে 20 বছর বয়স পর্যন্ত ভালো ছিল, তারপর গিয়ে তার হঠাৎ করে এ ধরনের সমস্যা শুরু হলো, তাকে কিন্তু আসলে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলা যাবে না, কারণ তার এটা ডেভেলপমেন্টাল পিরিয়ডে শুরু হয়নি। অর্থাৎ এই যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো, অবশ্যই এগুলো একজন বাচ্চার বা একজন মানুষের ডেভেলপমেন্টাল এজ থেকে শুরু হইতে হবে। এখন এই যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, এইটাকে আমরা 4টা গ্রেড করি, হ্যাঁ, আমরা একটু আগে যেটা দেখিয়েছি যে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং প্রোফাউন্ড। তো প্রথমে যেটি আসে সেটি হচ্ছে মাইল্ড। অ্যাকর্ডিং টু WHO, তারা বলে যে মাইল্ড তখনই আমি বলবো যখন কারো আইকিউ টেস্ট 50 to 69 হবে। অর্থাৎ আইকিউ যদি 70 নিচে থাকে এবং আপ টু 50 থাকে, তখন আমরা তাকে বলবো যে সে মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। এই মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি যাদের থাকে, তারা কিন্তু আসলে মোটামুটিভাবে একটা নর্মাল লাইফ লিড করতে পারে। তাদেরকে দেখে বোঝা যায় যে তাদের ভেতরে আসলে একটু বেশি মাত্রায় সরলতা কাজ করে। আমরা আমরা আমাদের ভাষায় বলি যে তারা একটু বেশি সরল হয়, একটু বেশি হাবাগোবা হয়, হ্যাঁ। তারপরে হয়তোবা হইতে পারে তারপরে হয়তোবা হইতে পারে
যে তারা একটু বেশি মাত্রায় হচ্ছে গিয়ে ইয়ে হতে পারে, যে আম, আমরা বুদ্ধিহীনতা ঠিক বলা যায় না, যে তারা একটু পেঁয়াজ গোছ কম বুঝে। আচ্ছা, এটা কি আসছে? প্লিজ মুভ দ্য উইন্ডো, শেয়ার অ্যাপ্লিকেশন। আসলে কি আসলে আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? Unmute the speaker or increase volume will be used now. শুনতে তো পারার কথা। হ্যালো। ওকে। আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে আসি আমাদের ইতে। সরি একটু ইন্টারাপশনের জন্য। তো যে কথাটি আমি বলছিলাম, যে মাইল্ড এর ক্ষেত্রে তারা কিন্তু একটা নরমাল লাইফ লিড করতে পারে। এরা দেখা যাবে যে সাধারণ স্কুলেই পড়ালেখা করতে পারে, যাদের মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে, কিন্তু স্কুলে তাদের পারফরমেন্স কিন্তু অতটা ভালো হবে না। তারা পড়াশোনায় সবসময় একটু পিছিয়ে পড়বে, কিন্তু আহ, মোটামুটিভাবে কোনোভাবে পাশ করে যাবে, নিচু ক্লাসগুলোতে পাশ করে যাবে। উপরের ক্লাসে গেলে যত জটিল হতে থাকবে পড়াশোনা, তত তারা বেশি সমস্যায় পড়বে, তত তাদের পরীক্ষার নাম্বার কমতে থাকবে। দু একটা ক্লাসে তারা ফেলও করতে পারে, কিন্তু নর্মাল স্কুলে তারা তাদের একাডেমিক ক্যারিয়ারটা বা একাডেমিক লাইফটা কন্টিনিউ করতে পারে। ভবিষ্যতে গিয়ে দেখা যাবে যে এরা চাকরি বাকরিও হয়তো বা জোগাড় করে ফেলতে পারে, বা চাকরি বাকরি জোগাড় করলে সেই চাকরি তারা হয়তো বা করেও ফেলতে পারে, চাকরিতে হয়তো তাদের প্রমোশনের দেরি হতে পারে, বা দেখা গেল জবে সে হয়তো বা অত বেশি পারদর্শী না। হ্যাঁ, প্রায় সে জবে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, কিন্তু তারপরেও কোনোভাবে সে এটিকে কন্টিনিউ করে যেতে পারে। সবাই বুঝে যে তার আসলে বুদ্ধিশুদ্ধি কম, বা সে আসলে বোঝে কম, বা সে বেশি মাত্রায় সরল, কিন্তু সে মোটামুটি একটা লাইফ কিন্তু লিড করে যেতে পারে। একটা ফ্যামিলির লাইফও কিন্তু অনেক সময় দেখা যায় যে সে মিট করতে পারে। তাকে বিয়ে শাদী দিলে দেখা যাবে সে খুব সংসারও করে যাচ্ছে। যদিও সংসারের সবাই জানবে যে এই লোকটা একটু হাবাগোবা টাইপের, এই লোকটা একটু বোকা টাইপের, এই লোকটা বেশি কাজ বুঝে না, এই লোকটা বুদ্ধিশুদ্ধি একটু কম, নিজে মাথা খাটিয়ে কোনো কিছু করতে পারে না, অনেক কিছুই বুঝবে। কিন্তু তারপরেও একটা নরমাল লাইফ কিন্তু সে লিড করে যেতে পারে, এবং একটু যদি তাকে সাহায্য করা যায় তাহলে বলা যায় যে সে মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি একটা স্বতন্ত্র একটা লাইফ কিন্তু সে লিড করতে পারে। এটা হচ্ছে মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির ক্ষেত্রে হয়। এরপরে যেটি আসে সেটি হচ্ছে মডারেট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। মডারেট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে এদের আইকিউ থাকে সাধারণত ৩৫ থেকে ৪৯-এর মধ্যে। অর্থাৎ আমরা যেটি একটু আগে মাইল্ডের দেখলাম যে ৭০-এর নিচে কিন্তু ৫০ পর্যন্ত হলে সেটি মাইল্ড, আর মডারেট হলো ৫০-এর নিচে কিন্তু ৩৫ পর্যন্ত, অর্থাৎ ৩৫ থেকে ৪৯। আইকিউ টেস্টের রেজাল্ট যদি এটি হয় তখন আমরা বলি যে ডাব্লিউএইচওর মতে যে এটি হচ্ছে মডারেট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। মাইল্ডের ক্ষেত্রে যেরকম তারা নর্মাল স্কুলে পড়ালেখা করতে পারে কিন্তু রেজাল্ট ভালো করে না, মডারেট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হলে তারা কিন্তু আসলে নর্মাল স্কুলে পড়ালেখা করতে পারবে না। তাদের জন্য আসলে স্পেশাল স্কুলের দরকার হয়, তাদের জন্য স্পেশাল অ্যাটেনশনের দরকার হয়, এবং স্পেশাল সাপোর্টের দরকার হয়। এবং ভবিষ্যতে গেলে যখন তারা ভবিষ্যৎ লাইফে যাবে, যখন তারা কাজকর্মের ভিতরে যাবে, তাদেরকে সবসময় একটা সুপারভাইজড কাজের ভিতরে রাখতে হয়। অর্থাৎ তার যে একটু বুদ্ধিমত্তার সমস্যা আছে, অর্থাৎ সে যে একটু বুঝে কম, তার যে স্কিলনেস একটু কম, এইটা বুঝে এমন কোনো লোকের আন্ডারে বা তত্ত্বাবধানে তাকে কাজে যদি দেওয়া হয় তাহলে হয়তোবা সে কাজকর্ম চালাইতে পারে। কিন্তু সে কিন্তু একটা নরমাল যে ফ্যামিলি লাইফ, এটা কিন্তু সহজে সে মিট আপ করতে পারবে না, বা তার জন্য অনেক
কঠিন হবে। তার জন্য একটা নরমাল মানুষ যেরকম বিয়ে শাদী করে ঘর সংসার করে, একটা মডারেট ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি পারসনের জন্য এটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হবে। যদিও আমাদের দেশের, আমাদের সমাজে এ ধরনের মানুষকে বিয়ে শাদী দেয়া হয় এবং দেওয়ার পরে অনেক সময় টিকেও যায়, যদি তার স্পাউস যে থাকবে, যার হাজবেন্ড বা ওয়াইফ, সে যদি খুব বেশি মাত্রায় সাপোর্টিভ হয়, সে যদি এটাকে মেনে নিতে পারে, তাহলে হয়তোবা তার লাইফ পার হয়ে যাবে। কিন্তু তার যে রেসপন্সিবিলিটি তার ফ্যামিলির উপরে বা সোসাইটির উপরে, তার যে রেসপন্সিবিলিটি, এটা কিন্তু সে মিট আপ করতে পারবে না। একেবারে খুব সুপারভাইজড হলে এবং সব সময় যদি তাকে সাহায্য করা হয়, যে কোনো কাজে, তার নিজের ব্যক্তিগত কাজে হোক বা তার হচ্ছে গিয়ে পারিবারিক কোনো কাজে হোক, বা এই যে যেটিকে বললাম যে কোনো একটা জবের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, তার প্রফেশনাল ক্ষেত্রে, প্রফেশন খুব হাইলি এডুকেটেড প্রফেশনে সে যেতে পারবে না, হাইলি স্কিলনেস যেসব দরকার যেসব প্রফেশনে, সেসব প্রফেশনে সে যেতে পারবে না। কিন্তু যেখানে স্কিলনেস কম দরকার, সেসব জায়গাতেও দেখা যাবে যে তাকে সবসময় একটা হেল্প থাকতে হবে, একটা কন্টিনিউয়াস হেল্প করলে তাহলে সে হয়তোবা তার লাইফটাকে কোনোভাবে সে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবে। কিন্তু তার কাছ থেকে আসলে খুব বেশি মাত্রায় আমাদের সোশ্যাল যে রেসপন্সিবিলিটি বা সোশ্যাল যে তার যে দায় দায়িত্বগুলো, এগুলো কিন্তু আমরা আসলে তার কাছে খুব বেশি মাত্রায় এক্সপেক্ট করতে পারবো না। এর পরের যেটি, সেটি হচ্ছে গিয়ে সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। ডাব্লিউএইচওর মতে যাদের আইকিউ টেস্টের রেজাল্ট আসবে 20 থেকে 34-এর মধ্যে, তারা হচ্ছে সিভিয়ারলি ইন্টেলেকচুয়ালি ডিসেবল। অর্থাৎ এদের মানে আইকিউ অনেক কম, এবং এদের ক্ষেত্রে যেটি দেখা যায় যে এরা আসলে খুব সাপোর্টিভ হলেও যে তাদের মানে কোনো প্রোডাক্টিভ কোনো কাজ এরা করবে, আসলে এ ধরনের কাজ এরা করতে পারে না। এদের মোটর ডেফিসিয়েন্সিও অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। কিন্তু সাধারণত দেখা যায় যে একদম একটা মানুষের যে বেসিক যে কাজগুলো, যেমন নিজে নিজে গোসল করা, নিজে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, নিজের জামাটা নিজে বদলানো, নিজের খাবারটা নিজে খাওয়া, এগুলো করতে গেলেও তাদের আসলে সবসময় একটা কন্টিনিউয়াস সাপোর্টের দরকার পড়ে। কাজেই সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সোশ্যাল রোল তাদের কাছ থেকে আশা করাটা অনেক পরের ব্যাপার। মানে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে অ্যাটলিস্ট সে নিজের কাজটুকু যেন নিজে করতে পারে, এতটুকু ভাবে তাকে ট্রেন্ড আপ করা। এইটুকু ট্রেন্ড আপ হলেও সে যেন অন্যের বার্ডেন না হয়। অ্যাটলিস্ট অন্যকে হেল্প করার পরের কথা বা তার সোসাইটিকে কন্ট্রিবিউট করার পরের কথা, সে যেন নিজের সোসাইটির বা ফ্যামিলির বার্ডেন না হয়ে যায়, এ ধরনের কাজকর্মের জন্য তাকে ট্রেন্ড আপ করানো হয়। তো ফাইনালি যেটি আসে সেটি হচ্ছে প্রোফাউন্ড। প্রোফাউন্ড হচ্ছে কি, যাদের আইকিউ একেবারে 20-এর কম, আইকিউ টেস্টের রেজাল্ট যাদের 20-এরও কম আসবে, তাদেরকে আমরা বলি প্রোফাউন্ড ইন্টেলেকচুয়ালি ডিসেবিলিটি। এবং এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রে যাদের হয়, তাদের আসলে একেবারে উইথ সাপোর্টে তারা যে বেসিক যে কাজগুলো, সেগুলো করাটাও তাদের জন্য কঠিন হয়ে যায়। তাদেরকে আসলে কন্টিনিউয়াস একটা নার্সিং এবং খুব ভালো মাত্রায় নার্সিং এর দরকার পড়ে, কারণ তাদের লাইফ লং তারা আসলে অন্যের বার্ডেন হয়েই থাকে। এবং তাদের অনেক সময় মোটর স্কিল এবং মোটর মুভমেন্ট, নর্মাল মোটর মুভমেন্টও অনেক সময় প্রবলেম থাকে। তারা নিজের কাজকর্মগুলো নিজে করতে পারে না, স্বাভাবিক যে চলাফেরা বা স্বাভাবিক যে মুভমেন্ট, এগুলো অনেক সময় তাদের দেখা যায় যে অনেক সময় রেস্ট্রিক্টেড থাকে। তো এটি আসলে প্রোফাউন্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির ক্ষেত্রে হয়। এখন প্রশ্ন হলো যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি কেন হয়, হোয়াট আর দ্য কজেস অফ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। বেশ কিছু কজ আছে। প্রথম যে কজটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রমা বিফোর বার্থ। জন্মের আগে যদি ট্রমা বিফোর বার্থ কিছু থাকে, যেমন হচ্ছে গিয়ে ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশন, ম্যাটারনাল ইনফেকশন হতে পারে, যেমন টর্চ ইনফেকশন একটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আম, গর্ভাবস্থায় মায়ের যে কোনো ধরনের ইনফেকশন হলে সেক্ষেত্রে বাচ্চার এই ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির একটা ভয় থাকে। এরপরে এক্সপোজার টু ড্রাগ অর অ্যালকোহল। গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের ড্রাগ আমরা ইউজ করি। তো এই ড্রাগগুলো আমরা সাধারণত ইউজ করি বলা ঠিক না, আমরা ইউজ করতে ভয় পাই বা ইউজ করি না, কারণ এই ড্রাগের এক্সপোজার এবং মাদার যদি অ্যালকোহলিক হয়, তাহলে কিন্তু বাচ্চার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হওয়ার সম্ভাবনা থাকে। নট অনলি অ্যালকোহলিক, যে কোনো ধরনের অ্যাডিক্টেড সাবস্টেন্স বা সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স যদি মা গ্রহণ করে, তার ইফেক্ট কিন্তু বাচ্চার উপরে পড়তে পারে। এবং পোর ম্যাটারনাল মেন্টাল হেলথ, এটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। একটা মাকে গর্ভাবস্থায় তার মেন্টালিটি যত ভালো থাকবে, মেন্টাল হেলথ তার যত ভালো থাকবে, সে যত বেশি ভালো মুডে থাকবে, সে যত ভালোভাবে জীবনযাপন করবে, তার ভবিষ্যৎ সন্তান বা তার গর্ভের সন্তান কিন্তু তত বেশি মেন্টালি সাউন্ড হবে।
এবং মার যদি কোনো রকমের মেন্টাল স্ট্রেস থাকে, ডিপ্রেশন থাকে বা অন্য কোনো সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, তার জন্য কিন্তু বাচ্চার এই ধরনের প্রবলেম হতে পারে। অ্যান্ড ট্রমা ডিউরিং বার্থ আমরা সবাই জানি যে বার্থ অ্যাসফিক্সিয়া এবং বার্থ ইনজুরি দুটো খুবই বড় কারণ ভবিষ্যতে গিয়ে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি তৈরি করার জন্য। কাজেই বাচ্চা হওয়ার আগে অবশ্যই খুব সাবধান থাকতে হবে। এবং এই যে হোম ডেলিভারিটাকে আমরা এই জন্যই ডিসকারেজ করি যে বার্থ অ্যাসফিক্সিয়া, বার্থ ইনজুরি যদি হয়, হয়তোবা বাচ্চাটা হয়ে গেল, বাচ্চাটা বেঁচে গেল, কিন্তু ভবিষ্যতে কিন্তু তার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হওয়ার একটা সম্ভাবনা থাকে। অ্যান্ড আফটার বার্থ সিভিয়ার ইলনেস, যদি জন্মের পরপরই দেখা যায় অনেক বাচ্চার সেপ্টিসেমিয়া হতে পারে বা সিভিয়ার নিউমোনিয়া হতে পারে বা অন্য যে কোনো ধরনের খুব সিভিয়ার ইলনেস বাচ্চাদের যেগুলো থাকে সেগুলো যদি ডেভেলপ করে, সেই বাচ্চাদের ক্ষেত্রেও ভবিষ্যতে গিয়ে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হওয়ার একটা সম্ভাবনা থাকে। মেনিনজাইটিস হয়, অনেকের এনকেফালাইটিস হয়, এসব ক্ষেত্রেও ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হতে পারে। আর হাইপোথাইরয়েডিজম এটা খুবই ইম্পর্টেন্ট একটা কজ, এবং এখন কিন্তু অনেক হসপিটালে বাচ্চা হওয়ার পরেই আমরা রুটিনলি বাচ্চাদের থাইরয়েড ফাংশনটা টেস্ট করে নিই, এবং এটি করা উচিত। কারণ জন্মের পরে যে গ্রোয়িং এজ, বিশেষ করে প্রথম 3 বছরে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয়। ওই সময় যদি হাইপোথাইরয়েডিজম থাকে বা বাচ্চার থাইরয়েড হরমোন কম থাকে, তাহলে এই বাচ্চার কিন্তু মানে মেন্টাল ডেভেলপমেন্টটা অনেক কম হবে। এবং ম্যালনিউট্রিশন অ্যানাদার কজ অফ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। বাচ্চাকে পুষ্টিকর খাবার দেওয়া এবং বাচ্চার ম্যালনিউট্রিশন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া আরেকটা অ্যাবনর্মালিটি হতে পারে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। বিভিন্ন ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে, যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। এছাড়াও আরো বেশ কিছু ক্রোমোজোমাল এরকম অ্যাবনর্মালিটি আছে যেগুলোর কারণে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হতে পারে। এখন কথা হচ্ছে যে এই ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির ম্যানেজমেন্ট। প্রথম কথা হচ্ছে, আসলে এমন কোনো ওষুধ আমার জানা নেই, আমি এখন পর্যন্ত পাই নাই যে ওষুধ খেলে মানুষের বুদ্ধি বাড়বে। বুদ্ধি বাড়ানো কিন্তু আর সম্ভব না, ওষুধ খেয়ে কিন্তু বুদ্ধি বাড়ানো সম্ভব না। যেটা করা যেতে পারে, যারা এরকম একটু ইন্টেলেকচুয়ালি ডিসেবল থাকে, যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে, তাদেরকে আমরা যেটা করতে পারি, ট্রেন্ড আপ করতে পারি। তার যে যে ডোমেইনে ল্যাকিংস রয়েছে লাইফের, অর্থাৎ লাইফের যে বিভিন্ন ডোমেইনগুলোর কথা আমরা বললাম, যে যে ডোমেইনে তার যে জায়গাটাতে ল্যাকিংস আছে, সেই জায়গাটাতে তাকে একটু স্পেশাল অ্যাটেনশন দিয়ে তাকে ট্রেন্ড আপ করা। এটা যতটা করা সম্ভব। আমরা সাধারণত বলি এটা করা কিন্তু আসলে অনেক কঠিন ব্যাপার। অনেক বাবা মাই দেখা যায় যে ধৈর্য রাখতে পারে না, কিন্তু বাবা মাদেরও আসলে ওরকম ট্রেনিং থাকে না, বাচ্চাকে কিভাবে ট্রেন্ড আপ করতে হবে সেই বিষয়ে ট্রেনিং থাকে না। এবং আমাদের দেশে এই ফ্যাসিলিটি গুলো এখন যদিও বেশি হচ্ছে, কিন্তু আসলে তারপরেও যতটুকু আছে সেটিও আসলে খুব যে যথেষ্ট পরিমাণে আছে তা না। তো এই বাচ্চাগুলোকে তার ওই নির্দিষ্ট তার তার মেধা অনুযায়ী বা তার ল্যাকিংস অনুযায়ী তার যে জায়গাটাতে হেল্প দরকার, তার কি লেখাপড়ায় হেল্প দরকার, নাকি তার হচ্ছে গিয়ে ডেইলি অ্যাক্টিভিটিসে হেল্প দরকার, নাকি তার পড়াশোনায় হেল্প দরকার, বা কিসে হেল্প দরকার, তার তার নিডটা কি, তার বেসিক নিডটা বুঝে তাকে সেই জায়গাতে ট্রেন্ড আপ করা। তবে ট্রেন্ড আপ করে 100% যদি একদম মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকে, তাহলে হয়তো নেয়ার টু নর্মালে তাকে নেওয়া যেতে পারে। বাট মডারেট টু সিভিয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আসলে নেয়ার টু নর্মাল ফাংশনিং এ তাকে নেওয়াটা হয়তো বা সম্ভব নাও হতে পারে। এন্ড সেক্ষেত্রে আমাদের আসলে টার্গেট সেট করতে হবে যে তার কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করব। যেমন একটু আগে বললাম যে যারা সিভিয়ার মেন্টাল রিটার্ডেশনে থাকে, তার কাছ থেকে আমি এক্সপেক্ট করবো অ্যাটলিস্ট সে নিজের কাজটা যেন নিজে করতে পারে, তাহলে তাকে সেটুকু পর্যায়ে ট্রেন্ড আপ করা। এখন এই ক্ষেত্রে অনেক সময় বাবা মাদেরকে আমাদের বুঝাইতে হয়, কারণ প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে। প্রত্যেকটা বাবা মার কাছেই তার সন্তান অমূল্য সম্পদ, ডেফিনেটলি, এবং প্রত্যেকটা বাবা মা চায় আমার সন্তান অনেক বড় কিছু হোক। এক্ষেত্রে বাবা মাকে একটু কাউন্সিলিং আমাদের করতে হয় যে আসলে আপনার এই সন্তানকে দিয়ে আপনি কতটুকু অ্যাচিভ করতে পারবেন, বা এই সন্তানকে আপনি কতটুকু শেখাতে পারবেন, সেটি আগে আপনাকে বুঝতে হবে। বুঝে সেই পর্যায়ে সেই অনুযায়ী আপনাকে তাকে ট্রেন্ড আপ করতে হবে। এখন আমার সন্তানের যদি খোদাই না করুক মাইল্ড মেন্টাল রিটার্ডেশন থাকে, বা মাইল্ড না সরি, আমার আমার সন্তানের যদি মডারেট টু সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন থাকে, আর আমি যদি চিন্তা করি যে আমার সন্তান ভবিষ্যতে একটা বড় সরকারি অফিসার হবে, তো এই চিন্তা করে যদি আমি এগোতে থাকি, তাহলে না আমার বাচ্চা ট্রেন্ড আপ হবে, না আমার বাচ্চা ভবিষ্যতে কোনো বড় অফিসার হতে পারবে। আমাকে রিয়েলিটিটা আগে মেনে নিতে হবে যে হ্যাঁ, এই বাচ্চাকে দিয়ে আমি এতটুকুই কাজ করাতে পারবো, সেইভাবে তাকে ট্রেন্ড আপ করানো। তো এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে যে চ্যালেঞ্জটা আমাদের সামনে এসে দাঁড়ায়, সেটি হচ্ছে যে প্যারেন্টসকে বোঝানো এবং প্যারেন্টসের সাথে এই যে কাউন্সিলিং করাটা, প্যারেন্টসকে
পুরো সিচুয়েশনটা বুঝানো, তাদেরকে প্রিপেয়ার্ড করা মেন্টালি যে হ্যাঁ, আমার বাচ্চার এই প্রবলেম এবং আমার বাচ্চাকে দিয়ে এতটুকুই হতে পারে, এর বেশি সম্ভব না। এই জিনিসটাকে আহ, যত বেশি, যত স্মুথলি, যত সুন্দরভাবে প্যারেন্টসদের কাছে যত ভালোভাবে এই মেসেজটা ডেলিভারি করা যাবে, ততই মঙ্গল হবে। এবং প্যারেন্টসদেরকেও শুধু মঙ্গল না, মেসেজটা ডেলিভারি করাই শেষ কাজ না, প্যারেন্টসদেরকে আমাদের গাইডও করতে হবে যে আপনার বাচ্চাকে নিয়ে আপনি কোথায় যাবেন, কিভাবে তাকে ট্রেন্ড আপ করবেন, আপনার বাচ্চাকে কতটুকু আপনি শেখাবেন, আপনার বাচ্চাকে কিভাবে শেখাবেন, এগুলো ম্যানেজ করতে হবে। এর সাথে আরো কিছু বিষয় আসে যেগুলো আমি এখানে আনি নেই বা আলোচনা করতে চাই না। সেটা হচ্ছে যে এই মেন্টাল রিটার্ডেশনের সাথে কিছু ফিজিক্যাল এবং আদার কিছু সাইকিয়াট্রিক কজ থাকে, যেগুলোতে অনেক ডিস্টারবেন্স তৈরি হয়, বিহেভিয়ারাল প্রবলেম তৈরি হয়। সেগুলো ম্যানেজ করার জন্য আমরা বাবা মাকে স্পেশালভাবে ট্রেন্ড আপ করি এবং অনেক সময় কিছু মেডিকেশনও আমরা ইউজ করে থাকি। তো মেইন কথা হচ্ছে ম্যানেজমেন্টের যে কাউন্সিলিং এর পার্টটা, আমার প্যারেন্টসকে এই মেসেজটা ডেলিভারি করা যে আপনার বাচ্চার এতটুকু পরিমাণে মেন্টাল রিটার্ডেশন রয়েছে, বা আপনার মেন্টাল রিটার্ডেশন বলা ঠিক না, যে আপনার বাচ্চা এতটুকু পরিমাণে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি রয়েছে, বা আপনার বাচ্চা এতটুকু মেন্টালি চ্যালেঞ্জ, তাকে দিয়ে আপনার ভবিষ্যতে কি কি প্ল্যান করবেন সেগুলোকে ঠিক করা। তো এই কাউন্সিলিংটাই আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুদ্ধি বাড়ানো কিন্তু আসলে সম্ভব না। এবং আমাদের দেশে এখন অনেক জায়গায় এই বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের স্কুল তৈরি হয়েছে। আগে কয়েক বছর আগেও এগুলোতে অনেক স্কারসিটি ছিল, অনেক সমস্যা ছিল। এখন বাচ্চাদের জন্য স্পেশাল স্কুল অনেক রয়েছে। তারপরে প্রতিটা মেডিকেল কলেজে এখন আমাদের আহ, শিশু বিকাশ কেন্দ্র রয়েছে। শিশু বিকাশ কেন্দ্রে কিন্তু বেশ ভালো ভালো কাজ হয় এই বাচ্চাদেরকে নিয়ে, তাদেরকে ট্রেন্ড আপ করানোর ব্যাপারে, বা তাদের এই প্যারেন্টসদেরকে ট্রেন্ড আপ করানোর ব্যাপারে অনেক ভালো ভালো কাজ হয়। সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট গুলো রয়েছে, সেই সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট গুলোও কিন্তু এখন অনেক ভালো ভালো কাজ করে। এবং রিসেন্টলি চাইল্ড সাইকিয়াট্রির উপরে এমডি কোর্স চালু হয়েছে, বেশ কয়েক বছর হয়ে গেল বিএসএমএম এর। এবং সেখানে কিন্তু চাইল্ড সাইকিয়াট্রি আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, এবং তারাও কিন্তু এগুলো নিয়ে কাজ করে। ইপনা একটা সেন্টার রয়েছে বিএসএমএম এর, তারাও এই বাচ্চাদের নিয়ে কাজ করে। তো আমাদেরকে আম, অর্থাৎ ইন্টেলেকচুয়ালি ডিসেবল হলেই যে একটা বাচ্চার জীবন একদম শেষ হয়ে গেল, তাকে দিয়ে আর কিছু করা যাবে না, এমনটি কিন্তু না। বরং এই বাচ্চাকে ট্রেন্ড আপ করার ব্যাপারে আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে। তো আজকে আমরা এতটুকুই আলোচনা করব। নেক্সট দিনে আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।